নমস্কার, খবর শুনছেন সংবাদ সফর ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রহসনে নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে ধন্যবাদ। বাংলাদেশে ভোটের কম হার নিয়ে ইউনূসকে কটাক্ষ হাসিনার। নবান্ন লালবাজারের সঙ্গে একই দিনে কালীঘাট ত্রিফলা অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর। 2 লক্ষ কোটি বকেয়ার অভিযোগ ঠিক, স্পষ্ট জবাবের বদলে পাল্টা তোপ ভূপেন্দ্রর। বললেন, ডিএ মামলায় মমতাই তো বকেয়াদার। ফ্যাসিস্ট ইউনূসের জালিয়াতি চলছে, বাংলাদেশে ভোট গণনার মাঝেই বিস্ফোরক হাসিনা। শুক্রবারই পুরুলিয়ায় যাচ্ছেন অভিষেক। বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রে খুন হওয়া পরিযায়ী শ্রমিক সুখেনের পরিবারের পাশে তৃণমূল। আরেকটি আফগানিস্তান হয়ে উঠবে বাংলাদেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের। রাহুল গান্ধী যেন আর কোনোদিন ভোটে না লড়তে পারেন, সংসদে পেশ হলো প্রস্তাব। দুধ ডাইপারে কত জিএসটি, নির্মলার কটাক্ষের পর তালিকা ধরে ধরে হিসাব দিলেন অভিষেক। ব্যাখ্যা নতুন ভারতের। ভোটের মুখে বাবরি যাত্রা শুরু হুমায়ুনের, উত্তরপ্রদেশে এফআইআর যোগীর মন্ত্রীর। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। রবীন্দ্রনাথকে আরএসএস কোনোদিনই পছন্দ করেনি, বন্দে মাতারাম বিতর্কে বিস্ফোরক ব্রাত্য। নিপা ভাইরাস আক্রান্তের প্রথম মৃত্যু বাংলায়, বারাসতের তরুণী নার্সের ফুসফুসে ভয়াবহ সংক্রমণ, হলো না শেষ রক্ষা। হাত পা বাঁধা, শরীর জুড়ে ক্ষত, চুইয়ে রক্ত, বাংলাদেশে ভয়াবহ হিন্দু নিধন ভোটের আগেই। ভোট কেন্দ্রের সামনে জামাতিদের সঙ্গে হাতাহাতি, নির্বাচনের মাঝেই মৃত্যু হলো বিএনপি নেতার। অবৈধ বাংলাদেশিতে ছেয়ে গিয়েছে ফুটপাত, এবার বেছে বেছে তাড়ানো হবে, প্রতিশ্রুতি মুম্বাইয়ের নতুন মেয়রের। লক্ষ্মীবারে হাতের নাগালে এলো সোনার দর, কলকাতার দামে ফের চমক। পরিস্থিতি ভালো নয়, বাংলাদেশে ভোট চলাকালীন এই মন্তব্য নেতার। খালেদা পুত্রকে নিশানা। শুনানি শেষের আগের দিন আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্স। আমেরিকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় পড়ুয়ার, পরিবারকে 262 কোটি টাকা ক্ষতিপূরণ। চিকিৎসক মৃত ঘোষণা করেন, দেহ সরকারও হতে চলেছিল। স্বাস্থ্যকর্মীর জেদে বেঁচে গেল কিশোরী, শিউরে ওঠা ঘটনা কাঁথিতে। শাসকের রোষ থেকে রেহাই নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরও, মারধর ঠেলে ফেলে দেওয়া হলো পুকুরে। বিজেপির হয়ে তলায় তলায় ভোট, অনুব্রতকে সৌমিত্র চমকপ্রদ পরামর্শে তোলপাড় রাজনীতি। চোখদান কাণ্ডে দুপুরে জামিন, সন্ধে জেল মুক্তি আমির চাঁদ সহ 5 জনের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থা, ফেলে দেওয়া হলো পানা পুকুরে, নাম জড়ালো শাসক দলের। হলদিয়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, জাতীয় সড়কের পাশের দোকানে ঢুকলো চলন্ত তেলের ট্যাঙ্কার, মৃত অন্তত 2, রক্তে ভাসল চারিদিক। হারিয়েছেন 85% দৃষ্টিশক্তি, জেলেই অন্ধ হওয়ার পথে ইমরান খান। আসিম মনিরের চালে ভয়ঙ্কর দুর্দশা। 17 ফেব্রুয়ারি থেকে শক্তিতে ভরবে 3 রাশি, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্রের পঞ্চগ্রহী। ফালাকাটাকে দেখে এবার উঠে পড়ে লেগেছে জয়গা, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল আর্জি। নতুন পুরসভা গঠনের দাবিতে ময়দানে সাংসদ। হোয়াটসঅ্যাপ পুরোপুরি বন্ধ হল রাশিয়ায়, আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে পুতিন, তথ্য ফাঁসে লাগাম। 300 বছর পর এক বিরল মহাশিবরাত্রি, একসঙ্গে 5 রাজযোগ। দেখে নিন কোন রাশির জাতক জাতিকারা আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছেন। নসিপুরে হল স্টেশন হচ্ছে, অনুমোদন রেলে ট্রেনের জন্য ছুটতে হবে না মুর্শিদাবাদে। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে দেখে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নির্বাচন বাতিলের দাবি জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারই সঙ্গে তিনি জাতীয় নির্বাচনকে খুনি ফ্যাসিবাদী মোহাম্মদ ইউনূসের দ্বারা সংঘটিত একটি ভুয়ো নির্বাচন হিসাবে বর্ণনা করেছেন এবং তার পদত্যাগের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ভোটদানের হার কম হওয়া নিয়ে সরব হলেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বাতিল হোক প্রহসনের নির্বাচন, ভোটের হার 50%-এর নিচে থাকা জনগণকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা। আওয়ামী লীগের তরফে বিবৃতিতে বলা হয়,
খুনি ফ্যাসিস্ট ইউনূসের সাজানো ভুয়ো নির্বাচন প্রত্যাখ্যান করার জন্য জনগণের নেতা শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষ, মা, বোন এবং সংখ্যালঘু সম্প্রদায় সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে হাসিনার দাবি, দেশবাসী এই প্রহসনের ভোটকে প্রত্যাখ্যান করেছেন, সেজন্য তাদের ধন্যবাদও দিয়েছেন আওয়ামী লীগের প্রধান। একই দিনে 3টি অভিযানের ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা জানান, নবান্ন, লালবাজার এবং কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন অভিযান হবে। বুধবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন তিনি। সেখানে একই দিনে রাজ্যের 2 প্রশাসনিক ভর কেন্দ্র নবান্ন, লালবাজার এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা করেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন লাহিড়ীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু বলেন, এই মুহূর্তে সায়নের পরিবার হাইকোর্টে। আমরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছি। এদের শিক্ষা নেই, দোকান কাটা, শিক্ষা দেব কোর্টে। সায়নের পরিবারের সঙ্গে আমরা আছি, কেন আটক দেখাতে হবে? আমাদের 132 জনকে গ্রেফতার করেছে। এরপরেই তার ঘোষণা, প্রস্তুত থাকুন, একদিনে 3টি অভিযান হবে। কারা করবে জেনে যাবেন, কবে করবে জেনে যাবেন। নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান হবে একদিনে। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, আমার বোনের রক্ত হবে নাকো ব্যর্থ। প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান হয়েছিল তার কথাও আবার আগে শোনা গিয়েছিল শুভেন্দুর মুখে। বুধবার আরও বড় কর্মসূচির ঘোষণা করলেন তিনি। তবে ত্রিফলা অভিযান বিজেপির তরফে হবে কিনা তা জানা যায়নি। বিধানসভা ভোটের মুখে একের পর এক কর্মসূচি নিয়ে চলেছেন হুমায়ুন কবির। এদিন নদিয়ার ঐতিহাসিক পলাশী মনুমেন্ট থেকে বাবরি যাত্রার সূচনা হয়। শুরুতে অংশগ্রহণকারীরা কিছুটা পথ পায়ে হেঁটে অগ্রসর হন, পরে মোটর বাইকে করে যাত্রা এগিয়ে যায় মুর্শিদাবাদের দিকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, পলাশী ফুলবাগান হয়ে মুর্শিদাবাদের লোকনাথপুর পর্যন্ত পৌঁছে সেখান থেকে বাবরি মসজিদ প্রাঙ্গণ অবধি প্রায় 11 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে লোকনাথপুর থেকে বাবরি মসজিদ পর্যন্ত সম্পূর্ণ পথই জাতীয় সড়কের উপর দিয়ে হওয়ায় পদযাত্রার সময় যানজটের সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যোগীর এই বক্তব্যের জবাবে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন কবির। তার পাল্টা মন্তব্য, এটা লখনৌ বা অযোধ্যা নয়, এটা বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসিত রাজ্য। ভারতীয় সংবিধান মুসলিমদের মসজিদ নির্মাণের অধিকার দিয়েছে, যেমন অন্য ধর্মাবলম্বীরা মন্দির বা গির্জা নির্মাণ করেন। ফলে বাবরি ইস্যুতে রাজনৈতিক চাপানোতর এখন আরও তীব্র আকার ধারণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন, রাজ্যের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বিষয়ে মুখ খুলেছেন। কেন্দ্র এবং বিজেপি তরফ থেকে বারবার পাল্টা যুক্তি দিতে বলা হয়েছে। কেন্দ্রের পাঠানো টাকার হিসাব দেয় না রাজ্য সরকার। তবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবার সে পথে হাঁটলেন না। বুধবার কলকাতায় কেন্দ্রীয় বাজেট ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হলেন তিনি। কিন্তু সে অভিযোগ সরাসরি খণ্ডন করার বদলে ভূপেন্দ্র পাল্টা অভিযোগ তুললেন মমতার বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষ, যিনি টাকা বকেয়া রাখার অভিযোগ তুলেছেন, তিনি বছরের পর বছর নিজের সরকারের কর্মীদের ন্যায্য প্রাপ্য বকেয়া রেখে দিয়েছেন। ভূপেন্দ্র শুধু দেশের পরিবেশ ও বনমন্ত্রী নন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দেখভালের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকও। ভোট প্রস্তুতি তদারকি করতে 5 মাস গত ধরে তিনি বারবার পশ্চিমবঙ্গে যাতায়াত করছেন। এবারের কেন্দ্রীয় বাজেটের তাৎপর্য ব্যাখ্যা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি রাজ্যে একজন মন্ত্রীকে পাঠাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে দায়িত্ব ভূপেন্দ্রই নিয়েছেন। সেই সংক্রান্ত কর্মসূচিতেই বুধবার ভূপেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে তথা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছে, ভূপেন্দ্র তার কথা উল্লেখ করে বলেন, কর্মচারীদের বেতন স্থির, তাদের ডিএ দেওয়া হয় যাতে তারা মূল্যবৃদ্ধির মোকাবিলা করতে পারেন। ডিএ তাদের ন্যায্য পাওনা। একথা সুপ্রিম কোর্টের বিচারপতি তার রায় লিখেছেন। এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মমতার সওয়ালের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এসআইআর এর জন্য যখন সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এদের জন্য যেতে পারতেন, আপনি তো এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার বক্তব্য, নিজের সরকারের কর্মীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে হেরেছেন, এখন আপনার উচিত কর্মচারীদের কাছে ক্ষমা চাওয়া।
দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণ নার্সের মৃত্যু হলো বৃহস্পতিবার। এদিন বিকালে তার মৃত্যু হয়। গত 4ই জানুয়ারি থেকে তিনি অসুস্থ ছিলেন। 10ই জানুয়ারি তাকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপরই পরীক্ষায় ধরা পড়ে ওই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে তার সহকর্মী এবং এক পুরুষ নার্সও নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তিনি সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছেন। সূত্রের খবর, মাঝে ভেন্টিলেশনে থেকে বেরিয়েও ছিলেন ওই তরুণী, কিন্তু ফের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। পরীক্ষায় দেখা যায় দীর্ঘদিন ক্রিটিক্যাল কেয়ারে থাকার ফলে তার ফুসফুসে দ্বিতীয় সংক্রমণ হয়েছে। বুধবার ওই তরুণীকে ফের ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন ওই নার্স। দেশকে বিভ্রান্ত করেছেন রাহুল গান্ধী, অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে এবং তাদের লজ্জা হওয়া উচিত যে তারা ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে আপত্তি জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই বিষয়ে সংসদে একটি প্রস্তাব পেশ করেছেন। রাহুল গান্ধীর সংসদের সদস্য পদ বাতিলের দাবি জানান তিনি। এরই সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকেও রাহুলকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। তার অভিযোগ, কংগ্রেস সাংসদ দেশকে বিভ্রান্ত করছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে এবং তাদের লজ্জা হওয়া উচিত যে তারা ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। এই আবহে নিশিকান্ত আজ সংসদে বলেন, লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেছি। তিনি ষোড়শের মতো শক্তির সাহায্য দেশকে বিভ্রান্ত করছেন। তারা দেশের ক্ষতি করতে চায়। আমি যে প্রস্তাবটি পেশ করেছি তাতে আমি অনুরোধ করেছি যে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিল করা হোক এবং তাকে সারা জীবনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। উল্লেখ্য, এর আগে সংসদে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন আমেরিকার সঙ্গে ভারতে বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ রক্ষা করেনি মোদী সরকার। এই পরিস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন রাহুল গান্ধীর বিরুদ্ধে ভিত্তিহীন সব কথা বলার জন্য স্বাধিকার ভঙ্গের প্রভাব আনবে বিজেপি। পরে অবশ্য জানা গিয়েছে রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনবে না বিজেপি, তবে রাহুলের বক্তব্যকে সংসদীয় রেকর্ড থেকে মুছে ফেলার জন্য দাবি জানাবে। এর আগে ভারত মার্কিন বাণিজ্য সমঝোতা নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, যদি ইন্ডিয়া ক্ষমতায় থাকতো তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় দ্বিপাক্ষিক সমমর্যাদার প্রশ্নে আপোষ করত না। কিন্তু মোদীর সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। ভারতের মাটিতে মার্কিন পণ্যের অবাধ অনুপ্রবেশের অনুমতি দিয়ে দেশের কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তোলার বন্দোবস্ত করেছে। জ্বালানি নিরাপত্তা বন্ধক দিয়েছে আমেরিকার কাছে। এটি আদতে পাইকারি আত্মসমর্পণ। কেন তিনি ভারতকে বিক্রি করেছেন তার কারণ হলো তারা তার শ্বাসরোধ করছে, তাদের ঘাড়ে উপর চেপে বসেছে। এই ক্ষেত্রে এপস্টিন ফাইলের উল্লেখ করেছিলেন রাহুল গান্ধী। লোকসভায় অভিষেক তার ভাষণে জিএসটি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ তুলেছিলেন তাতে সত্যকে বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন নির্মলা। তালিকা ধরে ধরে নিজের সেই ভাষণের ব্যাখ্যা দিলেন তৃণমূল সাংসদ। গত মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার ভাষণে যে বিষয়গুলির উল্লেখ করেছিলেন বুধবার তা খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিযোগ করেছেন অভিষেক সত্যকে বিকৃত করছেন। দুধ, শিশুর ডাইপার কিংবা শিক্ষা সামগ্রীতে কোনো জিএসটি নেওয়া হয় না বলে জানিয়েছেন নির্মলা। বৃহস্পতিবার সকালে ফের তার জবাব দিলেন অভিষেক। তালিকা ধরে ধরে দেখালেন কোন পণ্যে কত শতাংশ কর নেওয়া হয়। দাবি, নির্মলারা নতুন ভারতে বাস করেন, দরিদ্র ভারতবাসীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অভিষেক সমাজ মাধ্যমে লিখেছেন, আমার ভাষণ মন দিয়ে শোনার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গের মানুষের কথাও যদি উনি এত মন দিয়ে শুনতেন ভালো হতো। উনি বলেছেন, আমি সত্য বিকৃত করেছি, এখন ওর জন্য সেগুলি আবার অবিকৃত করছি। নির্মলা জানিয়েছেন, জিএসটি ব্যবস্থার প্রথম থেকেই দুধের উপর কোনো কর বসানো হয়নি। অভিষেক লোকসভায় মিথ্যাচার করেছেন বলে তোপ দাগেন তিনি। অভিষেক পাল্টা সমাজ মাধ্যমে লেখেন, তাজা তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু যে মায়েরা ওই দুধ কিনতে পারেন না তারা গুঁড়ো দুধ গুলে বাচ্চাদের খাওয়ান, সেই গুঁড়ো দুধে 5% জিএসটি রয়েছে। যেটা উনি কিনতে পারেন না তার উপর জিএসটি শূন্য, যেটা কিনতে পারেন তার উপর 5% জিএসটি। নির্মলা লোকসভায় জানান, প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থা জিএসটি মুক্ত। বই খাতার উপরেও
কোনো জিএসটি নেই, অভিষেক এত মিথ্যা বলেন কিভাবে, প্রশ্ন করেছিলেন নির্মলা। অভিষেক জবাবে বলেছেন, পাঠ্য বইয়ে কোনো জিএসটি নেই, কিন্তু একজন পড়ুয়া যে গ্রাফ পেপার ব্যবহার করে তার উপর 12% জিএসটি রয়েছে। বিজ্ঞানের প্র্যাকটিক্যালের জন্য যে ল্যাবরেটরি নোটবুক থাকে তাতেও রয়েছে 12% জিএসটি। ছবি আঁকার ক্রেয়নেও তাই। লক্ষ্মীবারে বহুদিন পর কিছুটা কমলো সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর 12ই ফেব্রুয়ারি কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু জেনে নিন। 22 থেকে 24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে। কলকাতায় আজ সোনার দাম 18 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 11,880 টাকা। গতকালের থেকে 90 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 11,08,800 টাকা। গতকালের থেকে 900 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 11,88,000 টাকা। গতকালের থেকে 9,000 টাকা কমলো। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,520 টাকা। গতকালের থেকে 110 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,45,200 টাকা। গতকালের থেকে 1,100 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 14,52,000 টাকা। গতকালের থেকে 11,000 টাকা কমলো। 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 15,840 টাকা। গতকালের থেকে 120 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,58,400 টাকা। গতকালের থেকে 1,200 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 15,84,000 টাকা। গতকালের থেকে 1,200 টাকা কমলো। আজ দিল্লিতে সোনার দাম 22 ক্যারেট প্রতি 10 গ্রাম সোনার দাম 14,53,050 টাকা। গতকালের থেকে 1,100 টাকা কমলো। 24 ক্যারেট প্রতি 10 গ্রাম সোনার দাম 15,08,550 টাকা। গতকালের থেকে 1,200 টাকা কমলো। 18 ক্যারেট প্রতি 10 গ্রাম সোনার দাম 11,89,050 টাকা। গতকালের থেকে 900 টাকা কমলো। জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে জারি হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। তারই মধ্যে বিতর্কে ঘি ঢালল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নিয়ে ফের সংঘাত। বঙ্কিম রবি বিভাজনের অভিযোগে পাল্টা কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল নেতা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধশতবর্ষের পালন করছে কেন্দ্র। সেই আবহে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে জারি হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। তারই মধ্যে বিতর্কে ঘি ঢালল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য। বন্দে মাতরম রবীন্দ্রনাথকে আরএসএস কোনোদিনও পছন্দই করেনি। বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক ব্রাত্য বললেন বঙ্কিমচন্দ্রকে। জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে জারি হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। তারই মধ্যে বিতর্কে ঘি ঢালল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য। রবীন্দ্রনাথকে আরএসএস কোনোদিনই পছন্দ করেনি। বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক ব্রাত্য বললেন বঙ্কিমচন্দ্রকে। বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক ব্রাত্য। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নিয়ে ফের সংঘাত। বঙ্কিম রবি বিভাজনের অভিযোগে পাল্টা কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূল নেতা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেশ জুড়ে বন্দে মাতরমের শতবর্ষ পালন করছে কেন্দ্র। সেই আবহে জাতীয় গান বন্দে মাতরম গাওয়া নিয়ে জারি হয়েছে বেশ কয়েকটি নতুন নিয়ম। তারই মধ্যে বিতর্কে ঘি ঢালল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর একটি মন্তব্য। এবার সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরকে খাটো করার অভিযোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে। রবীন্দ্রনাথের প্রতি অনীহা থেকেই নাকি বঙ্কিমচন্দ্রকে বড় করে দেখাতে চাইছে কেন্দ্রের ক্ষমতায় থাকা সরকার। চাঞ্চল্যকর অভিযোগ তুলেন ব্রাত্য। বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানাতে নির্দেশ জারি করে সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সব রাজ্য সরকারকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। নির্দেশিকায় বলা হয়েছে, জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরমের সরাসরি সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। আর এই নির্দেশে চটেছেন ব্রাত্য বসু। তার দাবি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আরএসএস বা হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলো কোনোদিনই পছন্দ করেনি। বন্দে মাতরম নিয়ে বিতর্ক চলছিল, তারই মধ্যে আলোচনার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য। রাজনীতিতে বাকযুদ্ধ চিরকালীন, এখন মনীষীরাও অজান্তেই তার অঙ্গ হয়ে পড়ছে। ব্রাত্য বলেছেন, এরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্ত মানা দৃষ্টিভঙ্গির কারণে তাকে দীর্ঘদিন ধরে ছোট করতে চেয়েছিলেন। এবার সরকারি নির্দেশের মাধ্যমে বঙ্কিমচন্দ্রকে বড় করার নামে রবীন্দ্রনাথকে ছোট করা হলো। বন্দে মাতরম বিতর্কে অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। পদ্ম পুরস্কার, নাগরিক সম্বর্ধনা, সরকারি অনুষ্ঠান এবং সরকার আয়োজিত অন্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বাজাতে হবে জাতীয় গান। অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে এরপরে বাজবে এই গান। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপাল ধেরে আসা ও যাওয়ার সময়
গান বাজানো হবে। যখন কোনো কুচকাওয়াজে জাতীয় পতাকা আনা হবে, ভারত সরকার বিশেষ আদেশ জারি করলেন জাতীয় গান বাজানো হবে। এই নির্দেশ ও তার পর ব্রাত্য বসুর এই মন্তব্যে ভোটের আগে ফের একবার উস্কে উঠল বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ প্রসঙ্গ। সব মিলিয়ে ২৬-এর নির্বাচনের আগে মনীষীদের নিয়েও তুলে রাজনৈতিক চাপানোতর। ২০২৬ সালের ১৭ই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ ও শুক্রের বিরল পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই বিরল জ্যোতিষীরা ঘটনাটি প্রধানত মেষ, মিথুন এবং মকর রাশির জাতকদের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন ও ব্যাপক আর্থিক সাফল্য বয়ে আনতে পারে। পঞ্চগ্রহী যোগের প্রভাব ও সুবিধাপ্রাপ্ত ৩ রাশি। মেষ রাশি, এই যোগ আপনার আয়ের ঘরে তৈরি হচ্ছে, যা আকস্মিক আর্থিক লাভ, চাকরির স্থায়িত্ব এবং আয় বৃদ্ধির ইঙ্গিত দেয়। মিথুন রাশি, এই পঞ্চগ্রহী যোগ আপনার ভাগ্যের ঘরে গঠিত হবে, ফলে ক্যারিয়ারে নতুন সুযোগ, পদোন্নতি, বিদেশ ভ্রমণ এবং উচ্চশিক্ষার সাফল্যের যোগ রয়েছে। মকর রাশি, এই রাশির জন্য এই সংযোগ অত্যন্ত শুভ। আর্থিক স্থায়িত্ব, লাভজনক বিনিয়োগ, সম্পত্তি বা যানবাহন কেনার সুযোগ এবং কর্মজীবনে উন্নতির যোগ প্রবল। বিশেষ সতর্কবার্তা, ১৭ ফেব্রুয়ারি এই বিরল পঞ্চগ্রহী যোগের সাথে একটি বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে। যদিও এই গ্রহণ ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবু এর প্রভাব জ্যোতিষিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া এই সময় বহু রাহু ও বলয়াকার সূর্যগ্রহণও ঘটবে। যদিও এই গ্রহণ ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবু এর প্রভাব জ্যোতিষিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া এই সময় রাহু ও শনির প্রভাবও বিভিন্ন রাশিতে থাকবে, তাই কিছু রাশির জাতকদের ক্ষেত্রে মিশ্র বা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হতে পারে।